কি অবস্থা সবার? কয়েকদিন আগে দুপুরবেলা খোকন ভাইয়ের ফোন আসলো হঠাৎ যে একটা রেস্কিউ মিশন হবে। রেস্কিউ মিশন বলতে ২-৩টা পাখি বিক্রেতার কাছ থেকে একজন সুহৃদয়বান ব্যক্তি কিনে এগুলাকে অবমুক্ত করবে। ঠিক আছে? তখন আমারে ফোন দিল যে ভাই তাড়াতাড়ি আসেন। আ আমরা এই জায়গায় করব। এগুলারে অবমুক্ত করব। তো দেখতে চাইলে আসেন। তো আমি সাথে, সাথে বাইক নিয়ে বের হয়ে গেলাম। অবমুক্ত করব বাগান একটা লেকের মধ্যে। সো এটা ডকুমেন্ট করবো কিনা তার জন্য আমি তো ভাবছিলাম তেল ঢুকাতে যাবো বাইকে, কিন্তু এখন চিন্তা করলাম আগে এটা করি, করে তারপরে যাবো না। তেলের নাকি বিশাল লাইন। দেখছি চা বাগানের মাঝখানে আসলে টেম্পারেচার কমে যায়, শহরের ভিতরে তাপদাহর মতো গরম, কিন্তু এখন এই জায়গায় খুবই ঠান্ডা হয়। এই রেস্কিউ মিশনে কাজল দা অনেক অ্যাক্টিভ। শিকারীদের কাছ থেকে পাখি মানে রেস্কিউ করা বা মানে যে কোনো বন্যপ্রাণী নিয়ে তার তার রেস্কিউ অভিযানগুলো দারুণ হয়। মানে অনেক রেস্কিউ করে, কিন্তু খোকন ভাইরাও করতো, এখনো করে। বাট 5ই আগস্টের পর এই যে একটা তক্ষক অভিযানে যায় তাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তারপর থেকে আসলে এই জিনিসটা তো ওই যে ঘরে খায় বনের মোষ তাড়ানোর মতো আর কি। দাদা শঙ্কর টিলার যেতাম, ওই যে কাজল দা ফোন দিছে আর কি যাওয়ার জন্য। আচ্ছা দাদা। তো এর মধ্যে বাগানে ঢোকা রেস্ট্রিক্টেড, ঠিক আছে, কারণ বাগান তো প্রাইভেট প্রপার্টি। আর এটার সিকিউরিটি পারপাসে এটার ভিতরে ঢোকা মানে অনুমতি ছাড়া সম্ভব না। সো যদি অনেকে শ্রীমঙ্গলের অনেক ভিডিও পাবলিশ করে, অনেক সুন্দর জায়গা, ঠিক আছে, আনসিন বিউটি, এগুলা দেখে অনেকে আবার শ্রীমঙ্গলে আসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সব জায়গায় কিন্তু পাবলিক না, সব জায়গায় কিন্তু মানে যাওয়া যায় না। সো যেই জায়গাগুলো যাওয়া যায় না ওই জায়গাগুলাতে বলেই দেওয়া উচিত যে এটা আসলে প্রাইভেট প্লেস। তো এই জায়গায় অনুমতি ছাড়া আপনারা অ্যাক্সেস পাবেন না। এই ব্যাপারগুলো নিয়ে একটু ঝামেলা আছে, অনেকে বলে না। শঙ্কর টিলাতে আমি যাই নাই কখন, মানে গেছি হয়তো। ভাই শঙ্কর টিলার রাস্তা সোজা, বাগানের ভিতর রাস্তাগুলো মনেও থাকে না এত একটা, কারণ যখন চালাই তখন মাথায় থাকে যে কোন জায়গায় পাখি আছে, এইভাবে এইভাবে খুঁজতে থাকি। তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি এটা আর মনে থাকে না। শঙ্কর টিলা কোনটা ভাই? সোজা? বাইক দেখা যাচ্ছে দুইটা। এই তো আমি শঙ্কর টিলার নিচে, মানে ওই যে এই হনুমান মন্দিরের সামনে আর কি। ওরে ও, ও মাছরাঙা একটা মুখে খাবার নিয়ে গেল।
সবাই আছে এই জায়গায়। চেনাই গেছি। এগুলা কি পাখি, মানে কি পাখি ভাই? এটা হলো জলময়ূর আর জলময়ূর। স্নাইপ আর কি, স্নাইপ, স্নাইপ। পেইন্টেড স্নাইপ। এটা উদ্ধার করছেন কোন জায়গা থেকে? উদ্ধার করছে বলতে যে উনি দেখছেন যে একটা শিকারি মানে এটা নিয়ে গেছে। আচ্ছা, উনি রিকোয়েস্ট করার পরে ছাড়তেছে না, হ্যাঁ হ্যাঁ, পরে উনি এটা টাকা দিয়ে কিনছে। আচ্ছা। টাকা দিয়ে কিনে উনি এটা মুক্ত করবে আর কি। ভাই কোন জায়গা থেকে কিনছেন, মানে এটা? কিনছিল স্টেশন রোড থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখে বুঝছেন যে এগুলো ওয়াইল্ড লাইফ, এই জি কারণে জি জি ওনার কাছ থেকে কিনা ফেলছেন নাকি? জি জি আমি কিনছি এটাও এই মুক্ত করার জন্য। রেস্কিউ আচ্ছা, করলাম আর এটা মুক্ত করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। যেহেতু আমাদের দেশীয় পাখি অনেক সুন্দর পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আপনারা এরকম কাজ করেন দেখেই দেশে এখনো কিছু পাখি টিকে আছে। সবাই যদি শিকারে যেত গা, তাইলে কিন্তু আর এই ছুটে যাইবো। এমনিতে আমি যাক, ধরছি। খুব সুন্দর খুব সুন্দর। তাইলে এখন এই জায়গায় মুক্ত করে দেওয়া হইব। খোকন ভাই এই যে জুম শট নেবেন? না না না, নর্মালি না, ওয়াইডেই নেন, আচ্ছা, ওয়াইডে ওনারা মুক্ত করবে। আচ্ছা আচ্ছা। বাহ, ওয়াও বাহ, ওয়াও ওয়াও। স্নাইপ গুলা স্ট্রং আছে। হ্যাঁ, জলময়ূরটা একটু সময় লাগবে মানে সুস্থিরিতে। না, ও একটু পানি টানি খাচ্ছে, এই যে পানি খাচ্ছে, এরপরে আস্তে আস্তে। সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ভাই, আপনারা পাখিগুলারে। আছে ভাই, মাথা বার করে মাথা বের করে আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আস্তে আস্তে এই হয়ে যাবে। আর আমরা কারণ অনেকক্ষণ বাঁধে আছেন তো যাক। যে কোনো প্রাণী কিছুর পরে এই যে মানে আমরা যখন তিনটা পাখি ছিল, পাখিগুলোর নাম অলরেডি খোকন ভাই বলছে। একটা হচ্ছে জলময়ূরের বাচ্চা, আর দুইটা খুবই খুবই লাজুক প্রজাতির একটা পাখি, যেটা ছবি পাওয়া খুবই রেয়ার। কারণ এটা যখন আমরা ঘাসে বা জলাভূমির সাইড দিয়ে হাইটে যাই, তখন এটা ছোট ছোট ঝোপের মধ্যে বসে থাকে, ফুট করে উড়ে চলে যায়। মানে এটারে মানে আমরা অনেক দূরে দূরে খুঁজি, কিন্তু এটা আমাদের পায়ের কাছে বা আশেপাশেই থাকে আর কি অনেক সময়। কিন্তু মানে এটা আমরা পাই না। যখন বাইকের বিল বা যে কোনো আমরা লেকের পারে এটার ছবি খুঁজতে যাই, তখন এটা এত সহজে পাওয়া যায় না। বাট আনফর্চুনেটলি যারা শিকার করে তারা এটারে সহজেই মানে ধরে ফেলতে পারে সামহাও, কারণ ওরা তো ফাঁদ পাইতে রাখে পানির উপরে, সো এটা কট খাওয়া যায়। সো এটা ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মানে অবমুক্ত করলাম, দুইটা উড়ে চলে গেল, তখন আমি মানে আমার সেট আপ নিয়ে গেছিলাম যে অবমুক্ত করার ছবিটা আমি তুলবো, কিন্তু আমি ভিডিও করতে যাই আর ছবিটা তুলতে পারি নাই। কিন্তু যখন ছাড়ছে, তখন পাখিগুলো যখন উড়ে যাচ্ছিল, তখন অনেক সুন্দর মানে ফ্লাইং শট পাওয়া যেত, বা এগুলার মানে খুবই সুন্দর একটা শট পাওয়া যেত। কিন্তু একবারে দুপুরের মাঝখানের সময় ছিল, তো লাইটিং কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং ছিল। তো আমরা চা বাগানের মাঝখানে একটা লেকের মধ্যে ছাড়লাম। ওই লেকে ছাড়ার পর আমরা খেয়াল করলাম যে এটার যেই জলময়ূরের বাচ্চা যেটা আছে, এটা অলরেডি পায়ে একটা ইনজুরি হয়ে গেছে আই থিঙ্ক। কারণ যখন আমরা ছাড়ছি, ওই দুইটা পাখি তো উড়ে গেছে, কিন্তু জলময়ূরটার উড়তে পারে নাই। মানে জাস্ট এই জায়গায় আমি ছবি দিচ্ছি আপনাদের, এই জায়গায় পানির নিচে ঢুকে মাথাটা বের করে জাস্ট বৈশা একটু পানি খাইলো। আমরা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় অবজার্ভ করলাম, দেখলাম যে না, এটার কোনো মুভমেন্ট নাই। তখন আমরা এটারে আবার তুললাম। এই জায়গায় বন বিভাগের এক ভাই ছিল, ওয়াইল্ড লাইফ রেস্কিউর স্কাউট ছিল একজন, সো ওনার মাধ্যমে এটা আমরা আবার রেস্কিউ সেন্টারে পাঠিয়ে দিলাম। লাওসের মধ্যে একটা রেস্কিউ সেন্টার আছে, ওই জায়গায় আমরা এটা পাঠিয়ে দিলাম, যাতে এটারে রেস্কিউ করে, মানে এটারে যাতে আবার ঠিকঠাক করে ট্রিটমেন্ট দেওয়ার পর আবার যাতে ওয়াইল্ডে ছাড়া যায় আর কি। সো এই ব্যাপারটা এখন অনেক রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যে আনিস শেখ ভাইয়ের, মানে উনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, আর অনেক মোটামুটি ওনার অনেক রিচ আছে আর কি। এখন রিচটা আসলে এখন দরকার এই কারণে যে ফেসবুক অনেক পয়সা দেয়, এই কারণে না। ফেসবুক তেমন টাকা পয়সার ব্যাপারে ফেসবুকের ওইটা এত না, কিন্তু
মানে রিচের ব্যাপারটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে। তো আনিশেখ ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম উনি বলতেছে যে রাস্তার সাইডে একটা জায়গায় এই যে পাতি সরালি আনন্দ মানে খুব স্বাচ্ছন্দ্যে ভেসে বেড়াচ্ছে। আগে এগুলো খুব শিকার হতো, হ্যাঁ কথা সত্য, এখন শিকারের প্রবণতা অনেক কমছে মানে আরবান সাইডে। কিন্তু রুরালের দিকে চিন্তা করলে যে ব্যাপারটা হয়, রুরালে এখনও মানে আমরা দেখেন সাধারণত আমরা কি করি, মানে আমাদের বিভিন্ন কমিউনিটি আছে, যেমন আমার আইটি কমিউনিটির কিছু মানুষ আছে, আমার কমিউনিটি অনেক মানে ভার্স। সো দেখা যায় যে বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে আমি চলাফেরা করে, শিক্ষিত মানে সুশিক্ষিত অনেক ধরনের মানুষ আছে এই জায়গায়। কিন্তু একটা কমন ফান ফ্যাক্ট হচ্ছে যে ওয়াইল্ড লাইফ নিয়ে সবাই একটু উদাসীন। উদাসীন বলতে এরকম যে একটা পাখির ছবি দেখালেন, এটা যদিও ফান করে, তাও ব্যাপারটা হচ্ছে যে এটা তো খাইতে মজা, এটাতে তো মাংস হবে অনেক, বা এই টাইপ অফ ব্যাপারটা আর কি। যে এটা মানে আপনি হয়তো ফান করে বলতেছেন, বাট ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন কনস্ট্যান্ট মানে কন্টিনিউ এই ব্যাপারটা মাথায় রাখেন যে না, এটা আমি জানি আপনি হয়তো পাখি শিকার করে খাবেন না, কিন্তু ওয়াইল্ড লাইফ সম্বন্ধে যদি আপনি না জানেন, ঠিক আছে, আপনার যদি জ্ঞানের পরিধি এই ওয়াইল্ড লাইফ সম্বন্ধে কম হয়, মানে তাতে কি হবে, আপনি এটার যে প্রয়োজনীয়তাটা আছে আপনার ওয়াইল্ডে, এটা আপনি মানে এত একটা রিকগনাইজ করতে পারবেন না, তখন এটার ভ্যালিউটা আপনার কাছে ক্রিয়েট হবে না। আমি যখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা শুরু করি নাই, আমার ভেতরে পশুপ্রেম ছিল, কিন্তু এরকম না যে এটার ভ্যালুটা আমি বুঝতে পারতাম না যে আসলে এটা কি কাজ করে। যেমন সাউথ আফ্রিকা আমি একটা মৌমাছির প্রজেক্ট করতে যাই, আমি বুঝতে পারছি যে তখন অনেক ডকুমেন্টারি দেখছি, নেটফ্লিক্সেরও ডকুমেন্টারি আছে অ্যাবাউট হানি, ওই জায়গায় প্রচুর মৌমাছি সম্বন্ধে ইনফরমেশন আছে। তারপরে আরও অনেক ধরনের ঘাটাঘাটি করে অনেক ইনফরমেশন থেকে দেখলাম যে মৌমাছি আসলে একটা বিশাল ভূমিকা পালন করে আমাদের গ্লোবাল এই জিওডাইভার্সিটি যে ব্যাপারটা আছে, যে মানে পরাগায়নের ব্যাপার বা আরও অনেক কিছুর ব্যাপারে এটা অনেক ভারসাম্য করে আর কি, মানে বজায় রাখে। সো এটার যে আমাদের নেচারে যে এটার তাৎপর্য, এই জিনিসটা কিন্তু আগে আমরা মানে আমি জানতাম না, সরি আমরা না, আমি জানতাম না। সো ব্যাপারটা দেখা গেছে যে এই ওয়াইল্ড লাইফেও সেম, যে একটা পাখি কি পরিমাণ পোকামাকড় খাইতেছে, এই পোকামাকড় ক্ষেতের ফসল মানে খায় ফেলতো, এই জায়গা থেকে এই পাখিটা মানে ওই যে পেস্টিসাইড যে আমরা ব্যবহার করি, যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকারক ব্যাপার, তাও আমরা এটা ব্যবহার করতেছি ফসল রক্ষার ক্ষেত্রে। কিন্তু একটা ডারাই সাপ, একটা বন বিড়াল, কিছু পাখি, এই যে একটা মানে একটা বন্ড, নেচারের যে একটা বন্ড আছে, যে একটার উপরে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সির ফলে কিন্তু এই জিনিসটা কন্ট্রোলে থাকতো, ঠিক আছে। সো এই জিনিসটা কন্ট্রোলটা মানে এই জিনিসের যে মানে ভারসাম্যটা আমরা নষ্ট করে ফেলি হচ্ছে যখন আমরা এই একটা জিনিসের উপরে আমরা মানে শিকার বা নিধন চালাই আর কি। আর এই চা বাগানে, শ্রীমঙ্গলে চা বাগানে ছোট ছোট বাচ্চারা পাখি শিকার করে, গ্রামেও ছোট ছোট, বিশ্বাস করেন যে এরকম আমি মানে বলতে খারাপ লাগে, তাও ছোটোবেলা আমারও মানে ভালো লাগতো যে গাছে পাখির বাসা খুঁজতে, ঠিক আছে, বাচ্চা দেখতে। অনেক সময় বাচ্চা ভাবতাম এরকম যে বাচ্চাটা নামায় আমি বাসায় নিয়ে এটারে পালবো। সো এটা পার্ট অফ মাই চাইল্ডহুড, ঠিক আছে। এটা মানে এটা এরকম ছিল যে এটা আমার নেশার মতো ছিল, হাঁটতাম আর গাছে গাছে আমি তখন পাখি খুঁজতাম, বাসা খুঁজতাম। কিন্তু এরকম না যে আমি এগুলার মারার ইন্টেনশন নিয়ে আমি কোনো জীবনে কখনো আমি এগুলারে খুঁজি নাই। আসলে আমি এখন দেশে একটা আইন করে কিন্তু এইসব ব্যাপার আটকানো যায় না। অনেক আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। আর প্রয়োগটা বলতে কি, যে অ্যাওয়ারনেসটা দরকার, যে আসলে আমি কেন পাখি শিকার করব। আমার মানে অনেকে মনে করে পাখির মাংস খুব মজা। আসলে হিউম্যান সিভিলাইজেশন এমনি এ পর্যন্ত আসে নাই। আসলে যদি হরিণের মাংস, গরুর মাংস বা ছাগলের মাংস থেকে মজা হইতো, মানুষ জীবনে ছাগলের ডোমেস্টিকেট করতো না, মানে গৃহপালিত করতো না। এটা হরিণই গৃহপালিত করতো মানুষ, ঠিক আছে। মনে করেন যে জিনিসটা প্রফিটেবল, যে জিনিসটা সুস্বাদু, ওই জিনিসটাই মানুষ গৃহপালিত করছে। যেমন মানে মুরগির মাংসের উপরে আমরা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটা একদিনে না, কারণ এই জিনিসটা হচ্ছে যে এটার মাংস সুস্বাদু, এটা
রেইজ করা ইজি, এটার বংশ মানে মানুষ এটা নিয়ে কাজ করতেছে। তো অন্যান্য যে ওয়াইল্ড অ্যানিমেলগুলো আছে ওগুলার বিশ্বাস করেন ওগুলার মাংস মজা না, এগুলা হচ্ছে আপনার ওই যে রেয়ারের প্রতি মানুষের যে একটা থাকে না যে হ্যাঁ পাখির মাংস খুব মজা হবে, ঠিক আছে। বকের মাংস কিভাবে মজা হয় ভাই, বকের শরীরে থাকে কি? তারপরে আপনার ওই যে একদিন একজন মানে একটা শামুক খোলের মাংস খেয়ে বলতেছে যে এটা থেকে তো মাছের গন্ধ করতেছে। সো মানে এটা থেকে নাকি সে মাছের গন্ধ পাইছে। ভাই এটা সারাদিন মাছ খায় ভাই, মাছ শামুক এসব জিনিস জলজ কীটপতঙ্গ খায়। সো মানে এটার মাংস যদি মানে খুবই মজাই তো হয়তো আজকে মুরগির জায়গায় এটা থাকতো আর কি। সো এইসব ব্যাপার চিন্তা করে আমরা যদি চিন্তা না করতে পারি, আমরা যদি অ্যাওয়ারনেস না ছড়াতে পারি ওয়াইল্ড লাইফ সম্বন্ধে, তাহলে বাংলাদেশ এমনিই অনেক জনবহুল একটা দেশ, বন উজাড় হচ্ছে, এর মধ্যে যদি মানুষগুলোও আমরা ছোট ছোট বাচ্চারা যারা শিকার করে বা যারা এই যে কয়েকদিন আগে কয়েকজন আর্মি পার্সন করছে কি বলে এটারে 3 বস্তা পাখি শিকার করছে, তাদের জরিমানা করা হচ্ছে, তারা পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে, এই ছবি ফেসবুকে ভাইরাল। সো মানে এই জায়গায় একটা অপশন ছিল একটা দৃষ্টান্ত তৈরি করার, কারণ আর্মি দৃষ্টান্ত তৈরি করে আমি যতদূর জানি যে আর্মি আসলে একটা সবাইরে শাস্তি না দিয়ে একজনের শাস্তি দেয় যাতে সবাই এই ব্যাপারটা নিয়ে বোঝা যায় যে এই অপরাধটা যাতে না করে। আই থিঙ্ক এটা আর্মিরই একটা ট্রেন্ডেন্সি। সো ওই ট্রেন্ডেন্সিটা এই জায়গায় প্রয়োগ করা উচিত ছিল, এই রিটায়ার্ড অফিসারদের এমন শাস্তি দেওয়া উচিত ছিল যাতে এই শাস্তিটা দেখে বাংলাদেশের সাধারণ শিকারী যারা আছে তারা যাতে বুঝতে পারে যে আর্মিও শিকার করে আইনের ঊর্ধ্বে না, বা তারাও এত বড় শাস্তি পেয়েছে, সো আমরা আমাদের রক্ষা নাই। কিন্তু মানে জাস্ট কিছু টাকা জরিমানা করে তাদের মানে শোষণ মানে ছেড়ে দেওয়া হলো আর কি। সো এটা 3 বস্তা শিকার আসলে মানুষ খাওয়ার জন্য করে না, এটা হচ্ছে একটা মানুষের ভিতরের যে গুলি করার মারার যে একটা ট্রেন্ডেন্সি, ওইটার বহির প্রকাশ আর কি। সো আর চা বাগানের বাচ্চা কাচ্চা বা গ্রামের সাধারণ বাচ্চা কাচ্চা যেটা করে, এটা বিশেষ করে সিলেটে পাখি শিকার খুব বেশি হয়। সো এটার মানে এটা ওই যে আমরা যারা মানে আসি সাধারণ মানুষ, তারা এই ব্যাপারটারে অনেক যে এইটাতে অনেক মাংস হবে এই ব্যাপারটা আমরা হয়তো বলে ফেলি এইভাবে, কিন্তু এই থট প্রসেসের কারণে ব্যাপারটা অনেক ডিপ পর্যন্ত যায় আর কি। মনে করেন যে ওই যে একটা ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে মিম বানাইলে যে ব্যাপারটা যেমন লাইট হয়ে যায়, সো এরকম এই পাখির ব্যাপারটাও বা ওয়াইল্ড লাইফের ব্যাপারটাও সিমিলার। সো মানে আমি অনেক কথা বলে ফেললাম। আমি চাই মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন, খুবই অল্প মানুষ, তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো এটা যে এই ওয়াইল্ড লাইফ সম্বন্ধে জানুন, আর এটার মানে যেই মানে সংরক্ষণের যে ব্যাপারটা এই দিকে অ্যাওয়ারনেস তৈরি করুন। আর আমরা আশা করব যে আগামীর বাংলাদেশ পশু পাখির জন্য নিরাপদ একটা দেশ হবে, মানুষের জন্য নিরাপদ দেশ হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।